গিন্নি, ও গিন্নি, কোথায় গেলি গো? উফ, কি যে গরম পড়েছে গিন্নি। জমি থেকে চলে এলে যে, কাজগুলো শেষ হয়েছে নাকি আবারও যেতে হবে? তোমায় কত করে বললাম একটা লোক নাও। একা একা কি আর জমির কাজগুলো তুমি শেষ করতে পারবে? শেষ তো করে ফেলতাম গিন্নি, কি যে অবস্থা। দেখো না, কি রোদ উঠেছে। এর মধ্যে কি আর জমিতে বেশিক্ষণ থাকা যায়? রোদে চেয়ে পুড়ে যাচ্ছিলাম, তাই তো জল খাওয়ার জন্য বাড়িতে চলে এলাম। আর বললে তুমি লোক নেওয়ার কথা, আমার কাছে কি সেই টাকা আছে গিন্নি? একটা লোককে যে কাজ শেষে তার পরিশ্রম দিতে হবে, আমার কাছে তো সেই টাকাটাও নেই। তাহলে কি করে আমি একটা লোক কাজে রাখি বলো তো? কিন্তু এভাবে তুমি রোদের মধ্যে একা একা কাজ করলে তো অসুস্থ হয়ে পড়বে। তখন কি হবে বলো তো? আজকে বরং জমিতে আর যাওয়ার দরকার নেই। দেখতেই তো পারছো, অনেক রোদ উঠেছে। কালকে আবার যেও। সেটাই করব ভাবছি গিন্নি। শরীরটাও অনেক ক্লান্ত লাগছে, আর জমিতে যেতে পারবো না। আপনি দেখছি সারাদিন এভাবে শুয়ে বসেই থাকেন। একবার কি দেখেছেন গ্রামের কি অবস্থা? যে রোদ উঠেছে, গ্রামের মানুষজন অসুস্থ হয়ে পড়ছে। আপনি দেখি তাদের কোনো খেয়ালই রাখছেন না। আহা গিন্নি, আমায় এসব কিছু কেন বলছো? আমি এগুলো কোনো কিছু করতে পারবো না। গরমে কিনা আমার নিজেরই ভালো লাগছে না, আর আমি কিনা দেখতে যাব গ্রামের মানুষের কি অবস্থা। এসব আপনি কি বলছেন? আপনি হলেন গ্রামের জমিদার, আর আপনার তো এটা কর্তব্য যে গ্রামের মানুষের ভালো মন্দের খেয়াল রাখা। অন্যের ভালো মন্দ খেয়াল তো আমি তখনই রাখবো যখন আমি নিজে ভালো থাকবো। আমার নিজেরই তো গরমে ভালো লাগছে না, আর তুমি কিনা বলছো অন্যের খেয়াল রাখতে। জমিদার মশাই, খুব বিপদে পড়েছি, আমাকে আপনি সাহায্য করুন। আরে আরে, এই সময় আবার তুই কি বিপদে পড়লি? আমি নিজেও যে বিপদে পড়ে আছি, তার উপর তুই এলি। তোকে আবার কি করে সাহায্য করি? আগে বলতো কি হয়েছে। জমিদার মশাই, দেখতেই তো পাচ্ছেন প্রচুর গরম, যার কারণে গ্রামের মানুষ আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছে। এদিকে আমার বউ বাচ্চা যে খুবই অসুস্থ। আমার কাছে কোনো টাকা পয়সাও নেই যে তাদের চিকিৎসা করব। আপনি যদি আমাকে কিছু টাকা দিতেন। কর্মচারী তো ঠিক কথাই বলেছে, গ্রামের অবস্থা অনেক খারাপ। আপনি বরং এক কাজ করুন, কিছু টাকা কর্মচারীকে দিয়ে দিন, উনি ওনার বউ বাচ্চার চিকিৎসা করাবে, সাথে করে কিছু গ্রামের মানুষকেও সেই টাকা বিলিয়ে দেবে। তোরা দুজন তো দেখছি আমাকে ফকির বানিয়ে ছাড়বি। দাঁড়া দাঁড়া, আমি টাকা নিয়ে আসছি। আরে বাবা, বৃষ্টি তো দেখছি আর থামছেই না। না, এই নৌকার ছাউনির নিচে আর কতক্ষণ থাকবো? বাড়িতেই বরং চলে যাই। এই সময় তো আর কেউ আসবে না শহরে যাওয়ার জন্য। বাড়িতে গিয়ে একটা ঘুম দেই। বৃষ্টির সময় অনেক ভালোই হবে ঘুমটা। নরেন দাদা, তুই দেখছি বাড়ির পথে ফিরে যাচ্ছ। তবে এক হচ্ছে, আমার যে শহরে যেতেই হয়। খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি। তুমি কি আমাকে শহরে পৌঁছে দেবে? তাহলে তো যেতেই হয়। আমি আরও ভেবেছিলাম বাড়িতে ফিরে যাব। রাত অনেক হয়েছে, তার মধ্যে আবার বৃষ্টিও পড়ছে। বৃষ্টির সময় তো আর কেউ আসবে না। তো তুমি তো এখানে এসেই পড়েছো, তাহলে তোমাকে আমি পৌঁছেই দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ দাদা, পৌঁছে দিলেই হবে। ফেরার পথে না হয় অন্য নৌকায় নিয়ে আসবো। এখন শুধু তুমি আমাকে শহরে পৌঁছে দিয়ে আসো। ঠিক আছে, চলো তাহলে।
বৃষ্টিটা দেখছি আরো বেশি পড়ছে, নদীর ঢেউগুলো আরো বাড়িয়ে যাচ্ছে। নৌকাটা তো আমি ঠিক মতো চালাতেই পারছি না। না না, যে করে হোক এবার তাড়াতাড়ি পৌঁছাতেই হবে। আরে আরে, এটা আমি কি দেখলাম? মনে হচ্ছে একটা মৎস্যকন্যা। কি সুন্দর দেখতে মৎস্যকন্যাটি। এই প্রথমবার আমার মৎস্যকন্যাকে দেখার সৌভাগ্য হলো, কিন্তু এখন তো আর দেখতে পাচ্ছি না। সে কি গো, এ তুমি কি বলছো? মৎস্যকন্যা? মৎস্যকন্যাকে দেখা তো ভাগ্যের ব্যাপার গো। মৎস্যকন্যাকে যে কেউ দেখতে পারে না। কেমন ছিল গো সেই মৎস্যকন্যাটি? আরে অনেক সুন্দর ছিল, তার শরীর চিকচিক করছিল। আমি তো মৎস্যকন্যাকে দেখে অনেক অবাক হয়ে গেছিলাম। তুমি আবার এ কথা কাউকে বলতে যেও না। আচ্ছা ঠিক আছে, আমি কাউকে বলবো না। এবার আমাকে খেতে দাও তো গিন্নি, আবার যে আমাকে নদীর ঘাটে যেতে হবে। জানেন দিদি কি হয়েছে? আমার স্বামী কালকে বাড়িতে ফেরার পথে নদীতে একটি মৎস্যকন্যাকে দেখেছে। কি সুন্দর নাকি ছিল সেই মৎস্যকন্যাটি। আপনি আবার এ কথা কাউকে বলিয়েন না দিদি। কি বলেন দিদি? মৎস্যকন্যা? আচ্ছা দিদি, ঠিক আছে, আমি কাউকে বলবো না। তাহলে কি না ওই নদীতে মৎস্যকন্যা আছে? আমি যদি মৎস্যকন্যাকে ধরে নিয়ে আসি আর শহরে বিক্রি করতে পারি, তাহলে তো আমি অনেক টাকা পাবো। মৎস্যকন্যাদের বিক্রি করলে যে লাখ লাখ টাকা পাওয়া যায়। সে কি বলছো গো? লাখ লাখ টাকা? আমরা যদি এতগুলো টাকা পাই, আমরা তো অনেক বড় লোক হয়ে যাব, অনেক ধনী হয়ে যাব। হ্যাঁ, ধনী হতে চাইলে আমাদের ওই মৎস্যকন্যাকে ধরে আনতে হবে। এর জন্য আমি কয়েকটা জেলেকে ওই নদীতে পাঠিয়ে দেব, যেন তারা রাতের বেলা গিয়ে ওই মৎস্যকন্যাকে ধরতে পারে। হ্যাঁ গো হ্যাঁ, তাই করো। তাড়াতাড়ি করে তুমি জেলেদের পাঠিয়ে দাও। আমার যে আর দেরি সহ্য হচ্ছে না। কবে যে আমি অনেক টাকার মালকিন হব। হ্যাঁ, তুমি আবার এ কথা অন্য কাউকে বলতে যেও না, না হলে আমরা যে বুদ্ধি করেছি সেটা ভেস্তে যাবে। বুঝতে পারলে গিন্নি? হ্যাঁ গো হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমি কি আর ওই দিদির মতো বোকা নাকি যে এ কথা সবাইকে গিয়ে বলে আসবো?
কি মৎস্যকন্যা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মৎস্যকন্যা। আমি যে নদীর ভিতরে থাকি, নদীর তলদেশে, সেখানে যে একটি রাজ্য আছে, সেই রাজ্যটি হচ্ছে মৎস্যকন্যাদের রাজ্য। আমাকে একটি রাক্ষস মাছ আক্রমণ করতে এসেছিল, যার কারণে আমাকে উপরে উঠে আসতে হলো। তবে এরপর থেকে তুমি আর এই নদীর উপরে উঠে আসবে না। তবে আমি জানতে পারলাম আমাদের গ্রামের কজন লোক তোমাদের ধরার জন্য মাঝরাত করে নদী যে জাল ফেলছে, এটা যে তোমাদের জন্য আরো বিপজ্জনক। আর তোমাদের ধরতে পারলে তারা শহরে বিক্রি করে লাখ লাখ টাকা কামিয়ে নেবে। তাহলে তুমি কেন আমাকে ধরছো না? তুমিও তো আমাকে ধরে শহরে বিক্রি করে লাখ লাখ টাকা পেতে পারো। না না মৎস্যকন্যা, আমি করতে পারবো না। অন্যের ক্ষতি করতে পারবো না। এটা যে আমার কাছে অন্যায়, যা আমি করতে চাই না। আরে বাহ, তুমি তো দেখছি অনেক ভালো। ঠিক আছে, এবার আমি চলে যাই। আমার যে এবার চলে যেতে হবে। আমাকে সাহায্য করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে নরেন, আমি জানতে পারলাম তুমি সেই মৎস্যকন্যাকে দেখেছো। তবে আমার যে ওই মৎস্যকন্যাকে চাই। তুমি যে করে পারো ওই মৎস্যকন্যাকে আমার কাছে নিয়ে এসো। কিন্তু মোরল বাবু, আমি ওই মৎস্যকন্যাকে আপনার কাছে কি করে আনতে পারি? আমি যে শুধু মৎস্যকন্যাকে দেখেছি, ওই মৎস্যকন্যাকে তো নিয়ে আসতে পারবো না। আমি জানি তুমি সেই মৎস্যকন্যাকে নিয়ে আসতে পারবে। এর থেকে আমি আর বেশি কিছুই শুনতে চাচ্ছি না। আমি তোমাকে 2 দিন সময় দিলাম। 2 দিনের মধ্যে তুমি সেই মৎস্যকন্যাকে আমার বাড়িতে হাজির করবে। এটাই হলো আমার শেষ কথা। এবার আমি কি করব? কিছুই যে বুঝতে পারছি না। আমাকে যে 2 দিন মোরল মশাই সময় দিয়েছে, 2 দিনের মধ্যে আমি মৎস্যকন্যাকে নিয়ে যেতে পারবো? আমার মাথা যে কোনো কাজই করছে না। কি ব্যাপার মৎস্যকন্যা, তুমি আবার নূপুরে উঠে এলে যে? আমি তো তোমাকে নিষেধ করেছিলাম। আমি তো তোমার সাথে দেখা করতে এলাম, যে কিনা আমাকে এত বড় বিপদের হাত থেকে মুক্ত করলো। আমি তার সাথে কেন দেখা করতে আসবো না? তা কি করে হয় বলো? কিন্তু তোমার তো দেখছি মন খারাপ। কি হয়েছে তোমার? সে কি আর বলতে, এদিকে যে বড় কাণ্ড ঘটে গেছে। আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে কি? আমাকে সবটা খুলে বলো। আমি দেখছি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি কিনা। তুমি যদি আমাকে নিয়ে না যেতে পারো, তাহলে তোমাকে ওই গ্রাম থেকে বের করে দেবে। তবে আমি তোমায় কিছু স্বর্ণ মুদ্রা দিতে পারি। যদি তোমাকে গ্রাম থেকে বের করে দেয়, তাহলে তুমি তোমার বউকে নিয়ে আর এই স্বর্ণ মুদ্রা নিয়ে গ্রাম থেকে চলে যাবে আর অন্য একটি গ্রামে গিয়ে বাড়ি করবে। এছাড়া আমি আর তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারছি না, কারণ আমি কখনোই ওই মোড়লের কাছে যেতে পারবো না। এটা যে আমার জীবন ঝুঁকিপূর্ণ। তাহলে তাই করো মৎস্যকন্যা, আমাকে বরং কিছু স্বর্ণ মুদ্রাই দিয়ে দাও। কারণ আমি তোমাকে কখনোই মোড়লের কাছে নিয়ে যেতে পারবো না। তার চেয়ে বরং আমি গ্রাম থেকেই চলে যাব। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আমি তোমাকে এখনই স্বর্ণ মুদ্রা দিয়ে দিচ্ছি, যার সাহায্যে তুমি একটি সুন্দর বাড়ি করতে পারবে আর ভালোভাবে থাকতে পারবে। তোমার কোনো অসুবিধা হবে না।
কি ব্যাপার নরেন, তুই মৎস্যকন্যাকে ধরে আনিসনি কেন? আমি তোকে 2 দিন সময় দিয়েছিলাম আর বলেছিলাম 2 দিনের মধ্যে যদি তুই মৎস্যকন্যাকে ধরে নিয়ে না আসতে পারিস তাহলে আমি তোকে এই গ্রাম থেকে বের করে দেব। আপনি বরং তাই করেন মোড়লবাবু। আমি মৎস্যকন্যাকে ধরে নিয়ে আসতে পারবো না, এটা যে অন্যায় কাজ করা হয়ে যাবে, আর আমি কখনোই অন্যায় কাজ করতে পারবো না। আপনি যদি চান তাহলে আমাকে গ্রাম থেকে বের করে দিতে পারে। তোর সাহস তো কম না, তুই আবার আমার মুখে মুখে তর্ক করছিস। এই যে কর্মচারীরা, একে আজকের মধ্যেই এই গ্রাম থেকে বের করে দেবে, তারপর দেখবো এ কোথায় গিয়ে আশ্রয় নেয়। এবার ওকে তোরা ছেড়ে দে। কি ব্যাপার গো, কোথাও যাবে নাকি? কদিনের জন্য একটু বাইরে থেকে ঘুরে আসবো। তুমি বরং ব্যাগগুলো সব গুছিয়ে ফেলো, কিছুক্ষণ পরেই আমরা রওনা দেব। হ্যাঁ গো, আমি যে কিছুই বুঝতে পারছি না। শুরু থেকে দেখছি তুমি আমাকে কিছুই বলছো না, আর অন্য গ্রামে এসে কিনা বাড়ি করলে। আমরা কি এখানে থাকবো? আমরা কি আর ওই বাড়িতে ফিরে যাব না? না না গিন্নি, আমরা যে আর ওইখানে থাকতে পারবো না। যাই পুকুরে একটা ডুব দিয়ে দেই, পারলে বেশি করে মাছ উঠিয়ে নিয়ে আসবো, যাতে পরেও খেতে পারি। এটা যে আমি কার পুকুরে চলে এলাম, এখানে তো বড় কোনো মাছই নেই, সব দেখছি ছোট ছোট মাছ। না, আজকে রাতটা ভালো গেল না। ভেবেছিলাম বড় বড় মাছ খেয়ে রাতটা কাটিয়ে দেব, আর একটা মাছও কিনা পেলাম না। আর সকালে আরো কয়টা পুকুরে মাছ খুঁজতে হবে। আরে ভালোভাবে বলছি, এই ব্যাগটা আমাকে দিয়ে দে, তা না হলে কিন্তু তোর ঘাড় মটকিয়ে দেব। আরে আরে ডাইনি ডাইনি, আরে পালা পালা। আরে এই মানুষগুলো কি বোকা, একটু ভয় দেখালাম তাতে কিনা ব্যাগ দৌড় দিয়ে পালালো। যাই হোক, এবার একটু সকাল সকাল এই মাছ খাওয়া যাবে। কি ব্যাপার গো, এভাবে হাঁপাচ্ছ কেন? এই দিনের বেলা কি তুমি ভয় পেলে নাকি? হ্যাঁ গিন্নি, আমি যে এক ডাইনিকে নিজের চোখে দেখেছি, সে যে কি ভয়ানক দেখতে। আমার মাছগুলো যে নিয়ে গেল। অনেকদিন পর ভাবলাম আজকে কিনা মাছ দিয়ে ভাত খাবো, আর ডাইনিটা আমার মাছগুলো নিয়ে চলে গেল। কি, তুমি মাছগুলো ডাইনিকে দিয়ে এলে? এবার আমি কি রান্না করব শুনি? এখনই যাও, মাছগুলো আবার নিয়ে এসো। ডাইনির কাছ থেকে মাছগুলো তোমায় আনতেই হবে। এসব তুমি কি বলছো গিন্নি? ওই ডাইনি আমাকে ভয় দেখিয়ে আমার কাছ থেকে মাছগুলো নিয়ে গেছে, আর তুমি এখন বলছো ওই ডাইনির কাছ থেকে মাছগুলো ফিরিয়ে আনতে? আমি যদি ওর কাছে যাই এবার তো ও আমাকেই খেয়ে ফেলবে। তুমি কি না সামান্য একটা ডাইনিকে ভয় পেলে, আর তাকে সবগুলো মাছ দিয়ে দিলে? তোমার দ্বারায় কোনো কাজই হয় না। আহা, জায়গাটা বেশ সুন্দর। এখানে থাকলে আমার অনেক ভালো লাগবে। পুকুর থেকে মাছ উঠিয়ে খাবো, সে আরাম করে ঘুমোবো।
পুকুরে তো এতগুলো মাছ ছিল না, সামান্য দু একটা মাছ ছিল। হঠাৎ করে এখানে এতগুলো মাছ কোথা থেকে এলো? এই পুকুরের আশেপাশে তো আমি কোনো মানুষকেই দেখিনি। আরে আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমি না হয় আজকে থেকে ওই সব মাছদের সাথে খেলা করব। বাবা বাবা, কাঁচা কাঁচা মাছ খেতে যা দারুণ! কাঁচা মাছের সুগন্ধিতে আমার পেট যে ভরে গেল। আজকে বরং দুটোই খাই, কালকে না হয় আবার খাওয়া যাবে। খাওয়া দাওয়া আর ঘুম ছাড়া তো আমার দেখছি কোনো কাজই নেই। আরে আরে আরে, আমি যে জালে আটকা পড়ে গেলাম। আরে কেউ কোথায় আছো? আমাকে বাঁচাও। অবশেষে কিনা মাছের বদলে জলপরীকে পেলাম। এই জলপরী যে উপরের অংশ মানুষের মতো দেখতে। আমার তো মাছ খেতে অনেক ভালো লাগে, কিন্তু জলপরীকে খেতে মনে হয় তার চেয়ে বেশি ভালো লাগবে। এ তুমি কি বলছো? তুমি আমাকে কেন খেতে চাইছো? আমার এত বড় সর্বনাশ তুমি করো না। তোকে আমি কি করে ছেড়ে দেই বলতো? তুই যে আমার পুকুরের আমার খাবার হয়ে চলে এসেছিস। আজ আমি তোকে খেয়ে ফেলবো। তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমার পুকুর থেকে চলে যাব। তবু তুমি আমাকে খেও না। বোকা জলপরী, এ কথা বলে তো তুই আমার সাহসটা আরো বাড়িয়ে দিলি রে, কারণ তোর যে কেউ নেই। আরে কে রে তুই? তুই আবার এখানে কোথা থেকে এলি? আমি হলাম পরী, আর আমি বিপদের সাথী। যেখানে কোনো বিপদ হয় না কেন সেখানেই আমি চলে আসি। তোর এত সাহস কি করে হলো বলতো? তুই যে জলপরীর উপর আঘাত করছিস। জলপরীরা হলো পরীদের আত্মীয়দের মতো। পরীরা সবসময় জলপরীদের বিপদে আপদে সাহায্য করে। তুই কিনা জলপরীকে একা পেয়ে তাকে খেয়ে ফেলতে চাচ্ছিস। এই যে পরী, এখানে এত ঘ্যান ঘ্যান না করে চলে যা, আর আমাকে আমার কাজটা করতে দে। ডাইনি, তুই যে আমাকে হাসিয়ে দিলি। তুই যে এখনো পরীদের মতো চালাক হতে পারলি না, সবসময় পরীদের শত্রু হয়ে থাকলি। পরী, তুমি আমাকে বাঁচাও, এই ডাইনি যে আমাকে খেয়ে ফেলতে চাচ্ছে। চিন্তা করো না তুমি জলপরী, আমি থাকতে তোমার কোনো ক্ষতি হবে না। আরে জলপরী যে জাল থেকে বের হয়ে গেল। তোর জন্যই সব হয়েছে রে পরী, তোকে যে আমি ছাড়বো না। পরী, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি এখান থেকে চলে যাও, আর এই ডাইনির সাথে করে কোনো কাজ নেই। হ্যাঁ হ্যাঁ জলপরী, তাই করছি। আমি এখান থেকে চলে যাচ্ছি, তবে তুমি ভালো থেকো। বিদায়। আমি কিনা সামান্য একটা জলপরীকে ধরতে পারলাম না। আমি আর এইখানে থাকবই না, আর আগে জায়গাতেই চলে যাব, আর সেখানে সবার মাছ চুরি করে খাবো। অন্যের পুকুরে মাছ চুরি করে খাওয়াতেই যে অনেক শান্তি পাওয়া যায়। হ্যালো বন্ধুরা,
রাজকন্যা রূপসে, মা কোথায় তুই? এদিকে একটু শুনে যা তো। হ্যাঁ পিতা, বলো তুমি আমাকে ডাকছিলে কেন? আবার তো এখন বাহিরে যাওয়ার সময় হয়ে গেছে, আমাকে যে বাহিরে যেতে হবে। তুমি কি আমায় কিছু বলবে? হ্যাঁ রে রূপসে, তুই যেখানে যাবি সাবধানে যাবি। তুই যে এই জলের রাজকন্যা, জানিস তোর কত শত্রু। শত্রুদের হাত থেকে সবসময় নিজেকে রক্ষা করতে হবে। তাই বলি কি, চারদিকে চোখ কান খোলা রাখবি, তোর যেন কোনো বিপদ না হয়। আরে পিতা, তুমি আমাকে নিয়ে ভেবো না তো, আমার কিছু হবে না। আমি হলাম এই জলের রাজকন্যা, আমাকে তো সব দিকে খেয়াল রাখতে হবে, তাই না বলো? সবার ভালো মন্দটা বুঝতে হবে। ঠিক আছে মা, যা তাহলে। ওই তো আমাদের রাজকন্যা আমাদের কাছে চলে এসেছে। রাজকন্যা রূপসী, আমরা ভীষণ খুশি যে তোমাকে আমাদের রাজকন্যা রূপে আমরা পেয়েছি। তা না হলে এই রাজ্যে থাকা আমাদের যে কি হতো। না না, এসব বলো না। আমি থাকতে তোমাদের কোনো সমস্যা হবে না। এই নাও, আমি তোমাদের জন্য হিরে নিয়ে এসেছি, এগুলো তোমরা নিয়ে যাও। এবার আমাকে চলে যেতে হবে, এখানে থাকা ঠিক হবে না। আরে মন্টু মিয়া, এতক্ষণ বসে বসে কি ভাবলি? কোনো আইডিয়া পেলি? বল বল, মাথায় কি ঢুকলো তোর? নাকি চুরি করার বাদ দিয়ে দিবি? আরে কালু দাদা, তুমি যে কি বলো না, এতদিনের অভ্যাস কি না একদিনে ছাড়া যায়? কি চুরি করব সেটাই ভাবছিলাম। চুরি করার মতো তো আশেপাশে কিছুই দেখছি না। বেশ কয়েকবারও তো জেলে গিয়েছি, একটু একটু ভয় লাগছে। তবুও চুরি করা, এটা যে আমার জন্মগত পেশা। ওই আমারও তো একই অবস্থা। একদিন চুরি না করলে যে আমার পেটের ভাত হজমই হয় না। চুরি করাতে আমি অনেক শান্তি পাই। মার খেলেও কিছু মনে হয় না রে। মার খেতে খেতে তো শরীরটা আমার শক্ত হয়ে গেছে। ঠিকই বলেছ, তবে এখন ভাবতে হবে আমরা কি চুরি করব। না হলে চলো আজ বরং বাড়িতেই যাই, নয়তো কেউ আমাদের দেখলে বিপদ হতে পারে। আজকে আর চুরি করতে হবে না। হ্যাঁ, তা তো ঠিকই বলেছিস। চল তাহলে এবার বাড়িতে ফিরে যাই। এই নদীতে বসে থেকেও তো আর কোনো কাজ নেই। হ্যাঁ দাদা, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আচ্ছা বলো তো, জলের নিচে কি কি আছে? এই জলের নিচে গিয়ে আমরা যদি চুরি করি তাহলে কেমন হবে? কি সব বলছিস রে মন্টু? জলের নিচে কি কি চুরি করব? আর জলের নিচে বা কি আছে চুরি করার মতো? মানুষ তো শুধু ময়লা আর এই জলের মধ্যে ফেলে দেয়, সেটাই হয়তো জলের নিচে পড়ে থাকবে। তা নয়তো কি? তবে আমার মাথায় যে অন্য কিছু ঘটছে। আমি ভাবছিলাম একবার জলের নিচে গিয়ে দেখে আসবো যে কি কি আছে, তারপর না হয় সেখানে চুরি করার কথা ভাবছি। আমার সাথে জলের নিচে যাবে নাকি দাদা? সেখানে গিয়ে যদি কোনো রত্নের সন্ধান পাই তাহলে মন্দ হবে না। না রে, আমি যে জলের নিচে বেশিক্ষণ থাকতে পারি না। আমার মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আমি এত গভীর জলের নিচে থাকতে পারবো না রে। ঠিক আছে দাদা, তুমি না হয় জলের উপরে থেকো, আমি জলের নিচ থেকে একবার ঘুরে আসবো। ঠিক আছে, এবার চলো আমরা এবার বাড়িতে ফিরে যাই। কাল বিকেলে এসে আমি জলের নিচে যাব, তুমিও আমার সঙ্গে এসো। এ কি পিতা, হঠাৎ করে কি হয়ে গেল তোমার? তুমি যে ভীষণ অসুস্থ হয়ে পড়লে। এখন আমি কি করব? তোমাকে কি করে সুস্থ করে তুলবো? কিছুই যে বুঝতে পারছি না পিতা। একে রূপসী মা,
কি হয়েছে তোর পিতার? কদিন থেকে যে তোর পিতার কোনো খোঁজ পাচ্ছি না। তোর পিতাকে তাই যে দেখতে এলাম। দেখো না বুড়িমা, পিতার যে কি হয়ে গেল। পিতা যে কদিন থেকে খুব অসুস্থ। আমি যে কোনোভাবেই পিতাকে সুস্থ করতে পারছি না। জানি না পিতার কিরকম সমস্যা হয়েছে। পিতাকে ওষুধ খাওয়াচ্ছি, কিন্তু পিতা যে কোনোভাবে সুস্থ হচ্ছে না। দেখি দেখি তোর পিতার শরীরটা। একে তোর পিতার শরীরে লাল লাল দাগ হয়ে গেছে। এগুলো যে অনেক ভয়ঙ্কর সমস্যা। তবে এর একটি ঔষধ আমার কাছে জানা আছে। তুই যদি সেই কাজটা করতে পারিস তাহলেই তোর পিতা সুস্থ হয়ে যাবে। আমাকে বলুন বুড়িমা, আমি পিতাকে সুস্থ করার জন্য সব কিছুই করতে পারবো। আমাদের এই রাজ্য থেকে অনেকটা দূরে একটি পঞ্চতলী নামে জায়গা আছে। সেখানে কিছু নীল রঙের ফুল গাছ পাওয়া যায়। তোকে সেই ফুলটি নিয়ে আসতে হবে। সেই ফুলটি নিয়ে আসতে গেলে তোকে অনেক বাধা বিপত্তি পার হতে হবে। যদি সেই সবগুলো পার করতে পারিস আর ফুলটি আনতে পারিস তবে তোর পিতাকে সুস্থ করতে পারবি। আমি রাজি বুড়িমা। আমি আজই ওই পঞ্চতলীর জায়গাতে যাব, আর সেখান থেকে ফুল নিয়ে এসে পিতাকে সুস্থ করে তুলবো। আরে বাহ, নদীর তলদেশটা তো বেশ সুন্দর মনে হচ্ছে। এইখানে কেউ থাকে? আমি বরং আশেপাশটা ভালো করে খুঁজে দেখি। কোনো স্বর্ণ পেলে ভালোই হবে। একেই, এই মানুষটা আবার নদীর তলদেশে কেন এলো? এ আবার আমাদের কোনো ক্ষতি করবে না তো? বড্ড ভয় লাগে। তবে এখন তো আমাদের রাজকন্যাও এখানে নেই। কি হবে এবার? কি রে, কি হয়েছে? তোর আসতে এত দেরি হলো যে? জলের ভিতরে কিছু পেলি? আরে পেলি মানে কি বলছো দাদা? এই দেখো কে নিয়ে এসেছি। হিরে হিরে, বুঝলে? জলের ভিতরে যে হিরে পেলাম। আমি যে কোটিপতি হয়ে যাব, আর আমি হব চোরের রাজা। আমার কথায় অনেক কর্মচারী কাজ করবে। আমার যে ভাবতেই ভালো লাগছে। আরে আগে তো আমার হাতে হিরেগুলো দে, একটু দেখি হিরেগুলো আসলে সত্যিকারের হিরে কিনা। আর এগুলো যদি তুই বিক্রি করে ভালো টাকা পাস তাহলে এগুলো আসলে সত্যিকারের হিরে। এগুলো তো অনেক চকচক করছে রে। চল এগুলো নিয়ে বরং দোকানে যাই। হ্যাঁ হ্যাঁ দাদা, তুমি ঠিক কথাই বলেছ। এখানে আর অপেক্ষা করার কোনো দরকার নেই। চলো আমরা বরং দোকানে যাই, গিয়ে এগুলো বিক্রি করি। দেখি এগুলো বিক্রি করে কত টাকা পাওয়া যায়। কিরে মন্টু, হিরেগুলো তুই কোথায় পেলি রে? এগুলো যে একদম আসল হিরে। এরকম হিরে যে এখন আর পাওয়া যায় না। তবে এই হিরেগুলো তুই কোথায় পেলি শুনি? এত কিছু শুনে তুমি কি করবে দাদা? তুমি তোমার কাজ করো। যদি হিরেগুলো নিতে চাও তাহলে হিরেগুলো নিয়ে আমাকে টাকা ফেরত দাও। তা না হলে আমরা এখন অন্য দোকানে গেলাম। আরে না না, কোথায় যাচ্ছিস? তোর হিরেগুলো আমি নেব। এত ভালো হিরে, এগুলো ছাড় দেয়া যাবে না। দাঁড়া, আমি তোকে হিরের দাম অনুযায়ী টাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ, তাই করো। আমাকে টাকাই দিয়ে দাও।
সাহস কি করে হলো আমার জায়গাতে এসে আমার গাছে ফুল ছেঁড়ার? তোকে আমি ছাড়বো না। আমার গাছের ফুল কেউ কখনো ছিঁড়তে পারেনি, আর তুই কিনে এসেছিস আমার গাছের ফুল ছেঁড়ার জন্য? আমাকে ক্ষমা করে দাও, তবে তোমার গাছের একটি ফুল আমাকে ছিঁড়ে দাও, নয়তো আমি আমার পিতাকে যে সুস্থ করতে পারবো না। এ কখনোই সম্ভব নয়। আমি আমার গাছের ফুল কখনোই কাউকে দেব না। যদি তুই আমার কথা না শুনিস তবে আমি তোকে ছবল মারতে বাধ্য হব। এখান থেকে চলে যা। দয়া করো, আমাকে সাহায্য করো। আমাকে এভাবে খালি হাতে ফিরিয়ে দিও না। আমি একজন রাজকন্যা হয়ে যদি আমার পিতাকে সুস্থ করতে না পারি, তাহলে আমি আমার পিতার একজন ব্যর্থহীন কন্যা। সাথে করে আমার রাজ্যের সামনে যে আমাকে মাথা নিচু হয়ে থাকতে হবে। আমাকে সাহায্য করো। আরে হয়েছে হয়েছে, এভাবে আর কান্না করতে হবে না। ঠিক আছে, আমি তোর দুঃখটা বুঝতে পারছি। তুই আমার কাছ থেকে একটি ফুল নিয়ে যেতে পারিস, তবে আমি শুধু তোকে একটি ফুলই দিতে পারবো। ধন্যবাদ তোমাকে আমাকে সাহায্য করার জন্য। এই নাও বুড়িমা, আমি যে বেশি করে ফুল আনতে পারিনি, শুধু একটি ফুল নিয়ে এসেছি। এই একটি ফুল দিয়ে কি তুমি আমার পিতাকে সুস্থ করে দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, সত্যি কোনো ব্যাপার নয়। একটি ফুল দিয়েই তোর পিতাকে সুস্থ করে তুলবো। আমাকে আগে এই ফুলের রস বানাতে হবে, তারপর এই রস তোর পিতার পুরো শরীরে দিতে হবে। 2-3 দিন কেটে যাওয়ার পর তোর পিতা একদম সুস্থ হয়ে যাবে রে। তুই কোনো চিন্তা করিস না। তাহলে তাই করো বুড়িমা, তুমি আমার পিতাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। আমি এখনই আসছি। রাজকন্যা, তুমি চলে এসেছো। এদিকে যে মহা বিপদ হয়ে গেছে। আমাদের এই রাজ্যে মানুষ প্রবেশ করেছিল যে কিনা তোমাদের ঘর থেকে কয়েকটি হীরা চুরি করে নিয়ে গেছে। আমাদের মনে হয় সেই মানুষটি আবারও এই হীরের কাছে আসতে পারে। এসব তুমি কি বলছো? আমি কিছুক্ষণের জন্য রাজ্যে ছিলাম না, আর তাতে কিনা একজন মানুষ এসে আমাদের ঘর থেকে হিরে নিয়ে গেল। আমাদের হিরে যদি নিয়ে চলে যায় তাহলে আমাদের কি দশা হবে? তোমরা সবাই তখন কোথায় ছিলে? আসলে আমরা সবাই অনেক ভয় পেয়েছিলাম, তাই আমরা ওই মানুষকে দেখার পর লুকিয়েছিলাম। তোমরা ভয় না পেয়ে যদি তোমরা সবাই মিলে ওই মানুষের সামনে গিয়ে দাঁড়াতে, তাহলে ওই একটি মানুষ তোমাদের দেখে ভয় পেয়ে যেত। আর তোমরা এটা কি করলে? আমাদের ক্ষমা করে দাও রাজকন্যা, আমাদের ভুল হয়ে গেছে। আমরা তোমার মতো করে ভেবে দেখিনি। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।